আসিফ ইকবালকে কিভাবে হেনস্থা করে অধীর রঞ্জন চৌধুরী। অর্থের মূল্যে তিনি টিকিট বিক্রি করে এই মুর্শিদাবাদে সংগঠনকে কমজোর করেন অধীর রঞ্জন চৌধুরী। আমি একাধিকবার অধীর রঞ্জন চৌধুরী আমি দলে থাকতেও তার ভুলকে নিয়ে আমি প্রশ্ন তুলেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমি বলবো দল ত্যাগ নয়, দল থেকে রীতিমতো তাড়ানো হয়েছে। দিল্লির সুপ্রিম লিডার্স যারা আছে তারা আমাকে বলছে তোমার ভাগ্য খারাপ যে তুমি ওই জেলায় জন্মগ্রহণ করেছো। ফারাক্কার 5 বারের কংগ্রেস বিধায়ক প্রয়াত মইনুল হকের ভাইপো আসিফ 2018 সালে মুর্শিদাবাদে কংগ্রেসের টিকিটে জেতা একমাত্র জেলা পরিষদ সদস্য ছিলেন আসিফ। রক্তেই তার রাজনীতি। একসময় প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি ছিলেন আসিফ। কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগেই ভোল বদল। কংগ্রেস ছেড়ে অভিষেক ব্যানার্জির হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু কেনই বা এত ক্ষোভ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে? মুখোমুখি ফারাক্কার তৃণমূলে যোগদানকারী কংগ্রেস নেতা আসিফ ইকবাল। কংগ্রেস আমি খুব ভালোবেসে করেছি, খুব নিষ্ঠার সাথে করেছি এবং দল ছেড়ে যখন যায় তখন বারংবার আমাদের কর্মীদের সমর্থকদের সাথে আলোচনা করেছি, তাদের মতামত নিয়েছি এবং খুব কষ্টের সাথেই কিন্তু দলটা ত্যাগ করতে হয়েছে। আমি বলবো দল ত্যাগ নয়, দল থেকে রীতিমতো তাড়ানো হয়েছে। তার কারণ মুর্শিদাবাদ জেলায় যিনি রাজনীতি করছেন, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি কোনোদিন চান না যে এই মুর্শিদাবাদ জেলা থেকে শিক্ষিত কোনো ছেলে যার সিট দ্বারা আছে, যার লড়াই করার মানসিকতা আছে, যারা তার ভুলকে চোখে চোখ রেখে তার ভুলকে ভুল বলতে পারে, এরকম ছেলেকে তিনি কোনোদিন চায় না যে মুর্শিদাবাদে উঠে আসুক। এবং আমি একাধিকবার অধীর রঞ্জন চৌধুরী আমি দলে থাকতেও তার ভুলকে নিয়ে আমি প্রশ্ন তুলেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, মিডিয়াতে একাধিকবার বলেছি। আমার মনে আছে এই ফারাক্কা ব্লকে যখন আডানি নিয়ে একটা আন্দোলন হয় পাওয়ার নিয়ে, তখন এই অধীর রঞ্জন চৌধুরী, আমি তো জাতীয় কংগ্রেসের তখন প্রতিনিধি, জেলা পরিষদের মেম্বার, এবং সেই আন্দোলন আমি মানুষকে নিয়ে করেছিলাম। কিন্তু আমি খুব আশ্চর্য হয়েছিলাম যখন এই অধীর রঞ্জন চৌধুরী সেই আন্দোলনটাকে ডিনাই করেছিলেন। তিনি বলেছিলেন যে কোথাকার কে সেখানে গিয়ে কী আন্দোলন করেছে সেটা আমি জানি না, এই প্রজেক্টটা হলে মানুষের সুবিধা হবে। তাহলে এই সব লোক যারা লোকের অসুবিধা বোঝে না, টাকার কাছে বিক্রি হয় এই জন্য বললাম, কারণ তাকে একাধিকবার দেখা গেছে যে বিভিন্ন সময় টিকিট তিনি বিক্রি করেন। কাদের বিক্রি করেন? যারা কংগ্রেস দল করে না, যারা অন্যান্য দল থেকে আসে, যারা ব্যবসায়িক, যারা টাকা দিতে পারবে, যারা কোনো দিন রাজনীতি করেনি, যাদের রাজনীতিক জ্ঞান নেই, তাদেরকে অর্থের মূল্যে তিনি টিকিট বিক্রি করে এই মুর্শিদাবাদে সংগঠনকে কমজোর করে অধীর রঞ্জন চৌধুরী। যার কারণে আমাদের মনে হয়েছে যে এর নেতৃত্বে আমাদের কংগ্রেস করা যাবে না, কারণ তিনি চান না যে এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস শক্তিশালী হোক। তিনি শুধু চান যে নিজের আসনটা বাঁচিয়ে রাখি, তিনি শুধু চান যে নিজের লোকসভা বা বিধানসভাটাকে স্ট্রং করে রাখে। কিন্তু আজকে দেখুন অন্যকে ক্ষতি করতে করতে, জঙ্গিপুর বলুন বা মুর্শিদাবাদ বলুন, সেখানে সংগঠনকে নষ্ট করতে করতে এমন জায়গায় চলে এসেছে যে তিনি নিজের লোকসভা পর্যন্ত বাঁচাতে পারলেন না। আজকে তিনি বিধানসভায় দাঁড়িয়েছেন। আমরা একাধিকবার দেখছি যে প্রচারে যেতে গিয়ে তাকে বহরমপুরে, যিনি নিজেকে বলেন যে বহরমপুরে বেতাজ বাদশাহ, তাকে বহরমপুরে প্রচার করতে গিয়ে সাধারণ মানুষের কাছে হেনস্থা হতে হচ্ছে। তাহলে এই যে তিনি টাকা বিক্রি করে করে সংগঠনটাকে শেষ করেছেন, তার মাসুল তাকে এখনই দিতে হচ্ছে। আমি এখন তৃণমূল দলে আছি, আমি বললে হয়তো বলবে যে তৃণমূলে গেছে সেই জন্য হয়তো বা এরকম অ্যালিগেশন লাগাচ্ছে বা অভিযোগ করছে। কিন্তু এখনও যারা দলের একনিষ্ঠ কর্মী, যারা এখনও দলের নেতৃত্ব দিয়েছেন একটা সময়, এবং অধীর রঞ্জন চৌধুরীর ছায়াসঙ্গী, আমি নাম উল্লেখ করে বলছি শিলাদিত্য হালদার, তিনি এখনও দলে আছেন। তিনি এখনও বহরমপুরে জাতীয় কংগ্রেসের হয়ে প্রচার করছেন, আরও বিভিন্ন বিধানসভায় জাতীয় কংগ্রেসের হয়ে প্রচার করছেন। কিন্তু তিনিও মিডিয়াতে এসে বলেছেন যে অধীর রঞ্জন চৌধুরী এবার একাধিক সিট বিক্রি করেছেন টাকার মূল্যে। তাহলে এই অভিযোগ শুধু আমার নয়, আপনি ক্যামেরা বুম নিয়ে সাধারণ মানুষের কাছে যান, সাধারণ কংগ্রেসের কর্মীর কাছে যান, যারা কংগ্রেসকে ভালোবাসে তাদের কাছে যান, তাদের কাছেই শুনতে পাবেন যে কী করেছে অধীর রঞ্জন চৌধুরী।
উপর মহল এখন কি করছে আমার জানা নেই, কারণ আমরা সমস্ত কিছু রিপোর্ট করেছি, তাদের কাছেও সার্ভে আছে, সার্ভে রিপোর্টস আছে। আমরা যখন রিপোর্ট করতে যাই তারা অলরেডি আমাদেরকে জানায় যে এই বিষয়গুলো আছে, তার সত্ত্বেও তাকে কেন রেখেছে আমরা সেটা বুঝতে পারি না। যার নেতৃত্বে আমরা এখানে কংগ্রেস করছি, তবু আমি এসব জেনেও কংগ্রেসটা করছিলাম, তার কারণ আমার একটা আশা ছিল যে অ্যাটলিস্ট রাহুল গান্ধী বা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমাদেরকে এই যে আমরা প্রতিবাদগুলো করছি, দলের মধ্যে যে নোংরামি হচ্ছে তার প্রতিবাদগুলো যখন করছি, আমরা একাধিকবার বিভিন্ন জেলা থেকে শুরু করে রাজ্য কেন্দ্র স্তরে সমস্ত কিছু জানিয়েছি। আমরা ভেবেছিলাম এবার হয়তো সুরাহা হবে, এবার যারা যুব সমাজ, যারা কংগ্রেসের নেতৃত্ব দিতে চান তারা হয়তো জায়গা পাবে। কিন্তু এইবারই আমরা গিয়ে দেখলাম যে দিল্লি আমাকে বলেছে, দিল্লির সুপ্রিম লিডার্স যারা আছে তারা আমাকে বলছে তোমার ভাগ্য খারাপ যে তুমি ওই জেলায় জন্মগ্রহণ করেছো। তাহলে সেন্ট্রাল লিডারশিপের কাছ থেকে যদি এই ধরনের বক্তব্য শুনি, তাহলে আর কোন আশায় কংগ্রেসটা করা যায়? দেখুন, তাকে চিনি, আমার গ্রামেরই লোক, আমার দুঃসম্পর্কে আত্মীয়, সেই হিসাবে চিনি, এবং একজন বড় ঠিকাদার সেই হিসাবে এলাকার মানুষ চেনে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে সক্রিয় রাজনীতিতে কোনোদিনও দেখিনি। যারা এখানে রাজনীতি করছেন, আমি কেন, আমার থেকে যারা সিনিয়র লিডার্স আছে, সে যে কোনো দলেরই হোক, তাদেরকে জিজ্ঞেস করুন, তারাও কোনো দিন তাকে সক্রিয় রাজনীতিতে দেখেনি। তিনি করেনি, রাজনীতি করেনি। টিকিট আমি 2018-তে জেলা পরিষদের মেম্বার ছিলাম, একটাই জেলা পরিষদের মেম্বার জাতীয় কংগ্রেসের এই মুর্শিদাবাদ জেলায় ছিল আউট অফ 70। তারপরে আমার 2023-এ জেলা পরিষদের টিকিট দেওয়া হয়নি, তার সত্ত্বেও আমি যাইনি, সংগঠন করে এসেছি। আমি 2024-এ লোকসভার জন্য অ্যাপ্লাই করেছিলাম বা ডিমান্ড করেছিলাম, জঙ্গিপুর লোকসভা। সেখানেও দিল্লির লিডারশিপ চেয়েছিল এই সিটটা আমাকে দিতে, কিন্তু অধীর দাস সেখানেও অ্যাডামেন্ট ছিলেন যে না, দেবে না। তো তারপরেও আমি যাইনি। তারপরে আমার সেন্ট্রাল লিডারশিপ বলেছিল যে তুমি বিধানসভায় কাজ করো, বিধানসভার জন্য প্রস্তুত হও। এবারও আমি হয়তো বা যেতাম না, কিন্তু আমি যখন চিন্তা ভাবনা করলাম, আমি তো সংগঠনের কাজ করতেও বাধা দেওয়া হয়। এই মুর্শিদাবাদ জেলায় আপনি কাউকে জিজ্ঞেস করবেন যারা কংগ্রেস করে, যারা কংগ্রেসকে সত্যি ভালোবাসে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আসিফ ইকবালকে কীভাবে হেনস্থা করে অধীর রঞ্জন চৌধুরী। এই জেলায় আনঅফিসিয়ালি একটা অর্ডার পাস করা হয়েছিল যে আসিফ ইকবালকে কোনো ব্লক সভাপতি নিজের ব্লকে প্রোগ্রামে ডাকবে না, কেউ যদি তার সাথে ছবি তুলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। আমার ব্লকেও তাই ছিল। আমি যেহেতু যুব কংগ্রেসের সংগঠনে ছিলাম, আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম যুব কংগ্রেসের, তার জন্য আমাকে সেই পদ থেকে সরানো হয়নি। কিন্তু আমাকে একাধিকবার সেন্ট্রাল লিডারশিপকে দিয়ে আটকানো হয়েছে, দুবার সাসপেন্ড করা হয়েছে। আইএনটিইউসি সংগঠনের এই জেলার আমাকে সভাপতি করেছিলেন সম্মানীয় কামরুজ্জামান সাহেব। কিন্তু আমি যখন প্রোগ্রাম করলাম, সেই প্রোগ্রামের দিন, যেদিন বড় প্রোগ্রাম করলাম, সেই প্রোগ্রামের দিনই আমি প্রোগ্রামটা করে বাড়ি ফিরছি, তখনই দেখছি আমাকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে যখন সংগঠনও করতে দেবে না, টিকিট তো ভুলে যান, সংগঠন যখন আমি করতে চাইছি, আমি সংগঠনটা কিসের জন্য করছি? জাতীয় কংগ্রেস শক্তিশালী হলে আমরা সবাই শক্তিশালী হব। জাতীয় কংগ্রেস শক্তিশালী হলে অধীর রঞ্জন চৌধুরী নিজেও শক্তিশালী হতেন, রাহুল গান্ধী শক্তিশালী হবেন। তাহলে সেই সংগঠন তিনি করতে দিতে চাইছেন না, তার মানে তার উদ্দেশ্য অন্য আছে। উনি ঘরের মধ্যে থেকে ঘরকে নষ্ট করার কাজ করছেন, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। দলে যোগ দিই অভিষেক দাকে আমি পরিষ্কার বলেছিলাম, দাদা আমার কোনো দাবি নেই, আমার শুধু দুটো কথা, যে আমি যেই ছেলেগুলোকে নিয়ে যাচ্ছি তৃণমূল দলে, তারা যাতে সম্মানের সাথে দলটা করতে পারে, সেই আশ্বাসটা আপনাকে দিতে হবে আমাকে। এবং আমি সংগঠন করতে ভালোবাসি, সংগঠন করে এসেছি, এই দলেও যাতে সংগঠন করতে পারি, সেই কথাটা মাথায় রাখবেন। এর পরবর্তীতে আপনি কি করবেন, কোথায় আমাকে কাজে লাগাবেন, সম্পূর্ণ আপনার উপরে।